আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে কথা বলব যে বাংলাদেশে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি ভয়ংকর রকমভাবে যে রাহুর গ্রাসগ্রস্ত মানে রাহুর গ্রাসের অধীনে রয়েছে, গ্রাস আক্রান্ত হয়েছে সেই বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ বেশ কিছু আম কথা আপনাদের সামনে তুলে ধরতে হবে। কয়েকটি ভিডিও আ দেখাবো আমি আপনাদেরকে এবং সঙ্গে কিছু গবেষণার প্রমাণও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আ প্রেক্ষাপটটা হচ্ছে যে সম্প্রতি এই চ্যানেল 24 নামে যে একটি চ্যানেল রয়েছে সেখানে সুরক্ষায় প্রতিদিন নামে একটি অনুষ্ঠান তারা করেন এবং সেই অনুষ্ঠানে একজন আ নামকরা ডাক্তারকে আম আমন্ত্রণ জানানো হয় যাতে করে তিনি এসে আ কোনো বিশেষ অসুখ সম্পর্কে বিস্তারিত বলতে পারেন এবং সেই তথ্য তখন চ্যানেল 24 চ্যানেলটি এটিকে প্রচার করে সাধারণ মানে দেশের সাধারণ মানুষকে অ্যাম এই অসুখ বিষয়ে সঠিক তথ্য দিয়ে সচেতন করার চেষ্টা করে। তো সম্প্রতি এইরকম এই অনুষ্ঠানটিতে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। তো যদিও উনাকে আমি প্রফেসর হিসেবে মানি না এবং কেন সেটা আজকের ভিডিওতেও আপনারা দেখতে পাবেন। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে উনি যে তথ্য দিচ্ছেন সেগুলো আসলে অসম্পূর্ণ এবং অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর, আম যেটা কিনা মানুষকে অসুখ থেকে নিরাপদ রাখার পরিবর্তে মানুষকে অসুখের মধ্যে আটকে রেখে তারপরে ঔষধ খাওয়ানোর একটা ব্যবস্থা। তো সেটা উনি কি আসলে নিজের অজ্ঞতার কারণে জানেন না বা বলেন কিনা? নাকি উনার কোনো অনৈতিক বা অপরাধ প্রবণতামূলক কোনো উদ্দেশ্য রয়েছে সেটা আমি নিশ্চিত জানি না। ধরে নিচ্ছি উনি না জানার কারণেই বলেন। কিন্তু সেক্ষেত্রে উনাকে প্রফেসর হিসেবে মানি কি করে? কারণ একটা বিশেষ যেকোনো বিষয়ে কথা বলতে গেলে একজন প্রফেসরের তো কমপক্ষে সেই বিষয়ে বিস্তারিত জেনে একটা সার্বিক চিত্র মানুষের সামনে উপস্থাপন করা উচিত। তিনি যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে অ্যাম এবং যদি দেখা যায় যে উনি যে চিত্রটা উপস্থাপন করছেন, সেই চিত্রটা আসলে উনার রোগীর সংখ্যা বাড়ানোর জন্যে বা উনার রোগীর সংখ্যা বাড়ানোর কাজটি করবে। উনি হয়তো সেই জন্যে করছেন না। কিন্তু এই তথ্য প্রচার হলে উনার রোগীর সংখ্যা বাড়বে। যদি আমরা সেটা দেখতে পাই, তখন এখানে কোনো আম অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্নটা বা সেই সন্দেহটা মনে উদয় হওয়াটাই স্বাভাবিক। তো আম স এই প্রোগ্রামটিতে তিনি আম মহিলাদের যে হরমোনজনিত অসুখগুলো হয় সেগুলো নিয়ে কথা বলছিলেন এবং ১ম এ তিনি পিসিওএস অসুখটি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন এবং এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সেই তথ্যগুলো অধিকাংশ আসলে ছিল অধিকাংশ বলব না। তাই সেই তথ্যগুলোর অনেকগুলোই ছিল আসলে অবৈজ্ঞানিক কথা এবং একেবারে সহজ কথায় যেটাকে ভুল কথা আমরা বলতে পারি। বিজ্ঞানসম্মত নয় এমন কথা যেটাকে বলা যায়। তো আজকে আমরা উনার ওই ভিডিওরই ওই অনুষ্ঠানে উনি যে আরো তথ্য দিয়েছেন সেই ২য় অংশটা দেখব। ২য় অংশে তিনি কিটোজেনিক যে ডায়েট, এই ডায়েট সম্পর্কে কথা বলছিলেন। তো কিটোজেনিক ডায়েট সম্পর্কে আপনাদের সামনে কথা বলার আগে আমার সার্টিফিকেটটার দিকে আপনাদেরকে একটু নজর দিতে বলব। আমি ২০২০ সালের ডিসেম্বর মাসে এই আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এই অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেইনিং নামে একটি আম অগ্রবর্তী পর্যায়ের কোর্স সম্পন্ন করি। ৬ মাস মেয়াদী একটি ডিপ্লোমা কোর্স। কিন্তু এই কোর্সটি তৈরি করা হয়েছিল ডাক্তার এবং অন্য যে সেবী যারা রয়েছেন, পুষ্টিবিদ, ডাক্তার বা আ নার্সিংয়ে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে এবং বায়োকেমিস্ট্রি নিয়ে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে এই কোর্সটি ডিজাইন করা হয়েছিল। তো তার অর্থ হচ্ছে যে এই কোর্স করার কারণে কিটোজেনিক ডায়েট সম্পর্কে একজন ডাক্তার যতটুকু জানতে পারেন, সেইটুকু আমি শিখেছি। এবং তারপরেও এই কিটোজেনিক ডায়েট সম্পর্কে আমার আগ্রহের কারণে আমি এই বিষয়ে আমার লেখাপড়া চালিয়ে যাই এবং তাতে এখন আমি আসলে আম আ অনেক ডাক্তারের থেকে বিশেষ করে যে ডাক্তাররা কিটোজেনিক ডায়েট সম্পর্কে এই কোর্সটি করেননি, তাদের তুলনায় অনেক বেশি জানি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি একজন প্রফেসরকেও যদি তিনি এসে এই কোর্সটি না করে থাকেন, তাহলে একজন প্রফেসরকেও এই কিটোজেনিক ডায়েট সম্পর্কে শিক্ষা দিতে পারি। আমার সেই যোগ্যতা রয়েছে।
তো আম এই প্রেক্ষাপটটুকু আপনারা খেয়াল রাখবেন যাতে করে আমার তথ্যগুলো বুঝতে আপনাদের জন্যে সহজ হয়। তো আ চলুন এবারে আমরা দেরি না করে আম উম ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের যে ভিডিওটি, সেই ভিডিওটি দেখি। উনার কথায় কোথায় আমি অ্যা গন্ডগোল পাচ্ছি বা কোথায় আমি উনার কথার বিরোধিতা করতে চাই, সে জায়গাগুলো দেখি এবং তারপরে আমার কথার সপক্ষে কিছু প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করি। তো অ্যা তাহলে স্ক্রিনটা সুইচ এইটা তো না, এইখানে যাবো। তো সুইচ করে গেলাম। আম সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। এটি চ্যানেল 24 এর এই যে এখানে 24 টা দেখাবে। আ তো যাই হোক আমি আপনাদেরকে আ প্লে করে ভিডিওটা চালিয়ে দিয়ে তারপরে কথা শুরু করি। ডক্টর ইন্দ্রজিৎ, আমরা আচ্ছা আমাদের জি, প্রসঙ্গে ফিরে আসি। জি, যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের এর আগের যিনি জি দর্শক প্রশ্ন প্রশ্ন করছিলেন। করেছিলেন যে আসলে এটা কিন্তু খুব সত্যিকার অর্থেই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একই পরিবারের মধ্যে যদি একজন ডায়াবেটিক রোগী থাকে তাহলে তার খাওয়া দাওয়া সবকিছু মিলে কিন্তু আসলে একটা মানে তৈরি হয় যে আসলে তার জন্য আলাদা খাবার তৈরি করতে হবে কিনা, তার সাথে অন্যদের সাথে যে খাবার দাবার মিলগুলো সময়ের সাথে সম্পৃক্ততা, এই প্রশ্নটি বাস্তবিক একটি প্রশ্ন উনি করেছেন। জি, বাস্তবিক প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নটিকে আপনি উপস্থাপক সাহেব, আপনি আসলে মিসরিপ্রেজেন্ট করলেন বা ভুলভাবে উপস্থাপন করলেন। আ তো যে প্রশ্নটি এই ১ম দর্শক করেছিলেন সেটি হচ্ছে আমি আপনাদেরকে আ আগে যে প্রশ্নটি শুনেছি সেটার থেকে মন থেকে বলছি। এটা মুখস্থ করা তার কথার নয়, কোট করছি না। তো আ মোদ্দা কথায় তিনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে তার মা যিনি ডায়াবেটিক রোগী, তিনি সম্প্রতি ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিভিন্ন ভিডিও দেখে তার খাদ্য অভ্যাস পরিবর্তন করেছেন এবং সেজন্যে যেই পুত্র এই প্রশ্নটি করেছেন, তিনি বলছেন যে তাতে তাদের যৌথ পরিবারে সবাই মানে একসঙ্গে রান্না হয়, সেখানে তাদের খুব অসুবিধে হচ্ছে। তো অ্যা প্রশ্নটা শুনে আমার রিঅ্যাকশন হচ্ছে যে, এই হতচ্ছাড়াকে যদি সামনে পেতাম, কষে বাঁ হাতে একটা চড় দিতাম। কারণ হচ্ছে তোর মা অসুস্থ এবং একজন ডাক্তারের কথা সে শুনছে, যে ডাক্তার দাবি করেছে যে তার কথা শুনলে তোর মা আ আ সেরে উঠতে পারেন। তোর মা সেটাকে অনুসরণ করার চেষ্টা করছেন। আর তুই হতচ্ছাড়া এবং আরো কিছু গালি এখানে দেব। তো অ্যাম পিনাকি দাদার ভালসুন গালিটা এখানে বোধহয় চমৎকার অ্যাপ্রোপ্রিয়েট খাটবে। তুই ভালসুন, তুই এসেছিস খোঁজ করতে যে কি করে মাকে সেই খাদ্যাভ্যাস থেকে সরিয়ে আনা যায়, যাতে করে তোর খাওয়া-দাওয়ার সঙ্গে যেন মিলটা হয়। আহাম্মকের আহাম্মক। তো যাই হোক, তো সেই প্রশ্নের প্রেক্ষাপটে এই আরেক আহাম্মক ইনি বললেন, "এটা তো আসলে ঠিকই। এটা তো পরিবারের মধ্যে একটা সমস্যা হয়ে যায়।" তো পরিবারের মধ্যে সমস্যা হয়ে যায় তার কারণ হচ্ছে তোরা এই অসুস্থ একজন মানুষকে অসুস্থ একটা খাদ্য অভ্যাস করাতে চেষ্টা করছিস এবং সেটাতে যখন তিনি রাজি হচ্ছেন না, তখন তোদের অসুবিধে হচ্ছে। তো একটা মানুষকে সুস্থ করাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি তোদের এই যে আমি যা খাই আরেকজনও তা খাবে, এইরকম যে কল্পনা, আকাঙ্খা, অনৈতিক আকাঙ্খা সহজ কথায়, সেটা বেশি গুরুত্বপূর্ণ? যাই হোক, তো সেই প্রশ্নটা নিয়ে উনি এখন কথা বলবেন। দেখি আমাদের বিজ্ঞ ডাক্তার সাহেব কি জবাব দেন। জি অনেক তো সেই ধন্যবাদ। জায়গাটা যদি হ্যাঁ, অনেক বলতেন একটু ধন্যবাদ। আমাদের। দর্শক আপনি প্রশ্ন করেছেন যে আপনার মায়ের খাওয়া-দাওয়া সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আসলে ডায়াবেটিক ডায়েট বলে কিন্তু পৃথিবীতে কিছু নেই আসলে। হুম। ডায়াবেটিক ডায়েট হচ্ছে হেলদি ডায়েট। এটা একটা আহাম্মকের মতন কথা হলো। তার কারণ হচ্ছে ডায়াবেটিক ডায়েট নেই কথাটা ঠিক নয় ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে সু এই সুষম খাদ্য অভ্যাস, হেলথি ডায়েট যেটার কথা আপনারা বলছেন, সেই ডায়েটটা সুস্থ মানুষের জন্য প্রযোজ্য। যিনি টাইপ 2 ডায়াবেটিক তিনি তো সুস্থ নন। সুতরাং তাকেও একই ডায়েট করতে হবে। কেন? যদি এইরকম পরীক্ষাভিত্তিক প্রমাণ থাকতো, পরীক্ষাভিত্তিক গবেষণায় প্রমাণ থাকতো যে এই খাদ্যাভ্যাস করেই টাইপ 2 ডায়াবেটিক রোগীরা রোগ থেকে ভালো হন, তাহলে এই দাবি করা যেত। কিন্তু এইরকম প্রমাণ দুনিয়াতে নাই। আর অন্যদিকে যে যৌক্তিকভাবে যদি বিবেচনা করি, যদিও যুক্তি আমাদের চিকিৎসা বিজ্ঞানে সবসময় ব্যবহার করা যায় না। কেন বললাম কথাটা? একটু পরে আলোচনা করব। তো যৌক্তিকভাবে অ্যা একজন টাইপ 2 ডায়াবেটিকের জন্যে এই হেলদি যে খাদ্য অভ্যাসটা, যেটার কথা এই ডাক্তার সাহেব বলেন,
সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। তার কারণ কি? কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক রোগীর সমস্যা হচ্ছে তার রক্তে গ্লুকোজ বেড়ে যায়। তার রক্তে গ্লুকোজ মানে সে খাবার হিসেবে যখন গ্লুকোজ খায়, সেই গ্লুকোজটা তার রক্তে যাবার পরে সেই গ্লুকোজটা রক্ত থেকে যথাসময়ে আম হয় না, পরিষ্কার হয় না, বেরিয়ে যায় না। দেহ সেই গ্লুকোজটাকে শুষে নেয় না। তো অর্থাৎ অন্য কথায় বলতে হবে যে তার দেহ এখন এই গ্লুকোজের যে ব্যবস্থাপনা সেটা সঠিকভাবে করতে পারছে না। রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে সেটা অত্যন্ত ক্ষতিকর। আর সেজন্যেই উনি তারপরে চিকিৎসা হিসেবে যেটা দেন বিভিন্ন ঔষধ এবং ইনসুলিন হরমোন যেটার মাধ্যমে রক্ত থেকে চিনিটাকে সরিয়ে নেয়া যাবে। তো এটা করে তিনি রক্ত থেকে চিনি সরিয়ে নিচ্ছেন। কিন্তু একবারও কি এই কথাটা মাথায় আসে না যে রোগী যদি এই গ্লুকোজ না খান তাহলে তার রক্তে গ্লুকোজ আসবে না? এবং এই ব্যাপারটা প্রমাণিত যে আমাদের টাইপ 2 ডায়াবেটিক রোগীদের রক্তে যে বাড়তি গ্লুকোজটা থাকে সেটা আম প্রায় সব ক্ষেত্রেই মানে সামান্য কিছু ক্ষেত্র রয়েছে যেখানে অন্য কারণে হতে পারে কিন্তু প্রায় সব ক্ষেত্রেই এই গ্লুকোজের উৎসটা হচ্ছে তাদের খাবার। খাবারের সব অংশ নয়। মানে খাবারের তো বিভিন্ন ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে। খাবারের বিভিন্ন আ কি বলে যে কতগুলো দল রয়েছে। শর্করা, আমিষ, চর্বি, পানি, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি। তো এখন এর মধ্যে শর্করা জাতীয় যে খাবারগুলো, সেগুলো খেলেই শুধুমাত্র আমাদের রক্তে গ্লুকোজটা বাড়ে। আমিষ খেলে অ্যা গ্লুকোজ বাড়ে না। সম্ভব মানে খুব সাংঘাতিক মাত্রায় খেয়ে নিলে আমিষ গ্লুকোজ বাড়তে পারে। কিন্তু সাধারণত মানুষ সেই মাত্রায় খেতে পারে না, খেতে পায় না। সুতরাং সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সুতরাং সাধারণ ক্ষেত্রে বা সাধারণভাবে বলা যায় যে রোগীর রক্তে যে অতিরিক্ত গ্লুকোজটা এসেছে, সেটা এসেছে সে যে শর্করা জাতীয় খাবারগুলো খেয়েছে সেগুলো থেকে। তো হেলদি লাইফস্টাইলের বা হেলদি ডায়েটের যে কথা বললেন ডাক্তার সাহেব আপনি, তো রোগী তো হেলদি নয়, রোগী তো অসুস্থ এবং এই রোগীর দেহে আপনার হেলদি ডায়েটের যে শর্করা সেটাই সহ্য হয় না। সেটাই তার দেহ ব্যবস্থাপনা করতে পারে না। আপনি কোন আক্কেলে তারপরেও বলেন যে ডায়াবেটিক রোগীর এই ডায়েটটাই করতে হবে? মানে কোন প্রমাণের ভিত্তিতে এই দাবিটা করেন? নাকি আপনার মস্তিষ্ক কাজ করছে না? মানে আপনি ডাক্তারের পরিবর্তে এখন আহাম্মকে পরিণত হয়েছেন। জি, জি, জি। সুষম খাদ্যের কথা আপনি শুনেছেন। সেই সুষম খাদ্য সবসময় ছোটবেলা থেকে যেরকম শুনে জি, জি। এসেছেন যে সুষম খাদ্য আমাদের শরীর গঠন করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জি, জি, জি। আমাদের দেয় এবং মানুষের শরীরকে সুস্থ রাখে সুষম খাদ্য। সুষম খাদ্য সম্পর্কে এ কথাগুলো ছোটবেলা থেকে আমরা শিখে এসেছিলাম এবং তারপরে পরবর্তীতে যখন গবেষণায় দেখা গেল যে সুষম খাবারের এই শর্করা মানবদেহের জন্যে আসলে অত্যাবশ্যক নয়। অর্থাৎ একজন মানুষ তার সারা জীবনে যদি এক কণাও শর্করা জাতীয় খাবার না খায়, তার দৈহিকভাবে তার কোনো অসুবিধা হবে না যদি সে অন্য যে আম ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলি অর্থাৎ আমিষ, চর্বি, ভিটামিন, পানি এবং খনিজ লবণ সেগুলো যদি খায় তাহলে তাকে সারা জীবনেও এক কণাও শর্করা খেতে হবে না। সুতরাং যেই জিনিসটা খেতেই হবে না, এই কথাটা আমরা জেনেছি ২০০৫ সালে আমেরিকা থেকে, আমেরিকার যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তাদের একটি রিপোর্টে তারা ঘোষণা করেছিলেন যে মানবদেহ, বিশেষ করে আমাদের কলিজা, যেহেতু নিজেই গ্লুকোজ উৎপাদন করতে পারে প্রয়োজনে, সেই কারণে আমাদের বাইরে থেকে গ্লুকোজ খেতেই হবে এমন কোনো কথা নাই। এই কথাটা আগে বিশ্বাস করা হতো, কিন্তু এখন আর বিশ্বাস করা হয় না। সুতরাং ছোটবেলা থেকে যেটা জেনে এসেছিলাম, সেই তথ্য পরিবর্তন হয়ে গিয়েছে এবং দুঃখজনকভাবে আপনার উচিত ছিল এই বিষয় সম্পর্কে জানা এবং জেনে কথা বলা একজন প্রফেসর হিসেবে। অথচ আপনি প্রফেসর বা অধ্যাপকের মতন আচরণ করার পরিবর্তে একজন অপদার্থের মতন আচরণ করেছেন। আচ্ছা, চট করে একটু বলে রাখি যে ওনাকে আমি আপনারা বুঝতেই পারছেন যে বেশ শক্ত ভাষা ব্যবহার করে আমি ওনাকে অ্যা অ্যা কচ্ছপ কামড় দিয়ে ধরছি। তার কারণটা হচ্ছে আ ওনাকে নিয়ে আমি এর আগে যে ভিডিওটি করেছিলাম যেখানে উনি এই পিসিওএস রোগটির খানিকটা অপচিকিৎসা আ কথা আমাদের বলছিলেন। তো সেই ভিডিওটা প্রকাশ করার পরে উনার একটা পেইজ রয়েছে আপনারা খুঁজলে পাবেন ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ ড্যাশ পেইজ নামে। তো সেই পেইজে আমি আগে উনাকে ফলো করতাম।
দেখতে যে উনি কোথায়, কোথায় গিয়ে এই উল্টোপাল্টা সমস্ত কথা বলছেন। তো তিনি সেই পেজ থেকে আমাকে ব্লক করে দিয়েছেন। যেটার অর্থ হচ্ছে যে তিনি আমার এই কথাগুলো সম্পর্কে অবহিত। তিনি জানেন যে আমি উনার বিষয়ে এই কথাগুলো বলছি। আমি এই আ প্রমাণগুলো তুলে ধরছি। উনার যে চিকিৎসা পদ্ধতি তার সমালোচনা করছি। তো উনার সুযোগ ছিল যে যেই মানুষটা কেটোজেনিক খাদ্যাভ্যাস সম্পর্কে একটা ডাক্তারদের জন্য তৈরি করা অ্যাডভান্সড পর্যায়ের আ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এসেছে, তার কাছ থেকে শিখে সঠিক তথ্য মানুষকে দেওয়ার। কিন্তু তিনি সে চেষ্টা করেননি। আ বরং করেছেন উল্টোটা। যেটা প্রমাণ করে যে একজন অধ্যাপক হবার পরিবর্তে তিনি আসলে একজন অপদার্থ। যাই হোক, চলুন প্রেক্ষাপটটা আপনাদেরকে বলে রাখলাম কেন এই শক্ত ভাষা এবং আমি এই শক্ত ভাষাটা আসলে ব্যবহার করেই যাবো। চলুন বাকিটা দেখি। কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে, রুটি খাওয়া জি বন্ধ জি করে জি দিচ্ছে, সেটাই। মাখন খাচ্ছে, ঘি খাচ্ছে। সকালবেলায় আমি কফি খাচ্ছি ২ টেবিল চামচ ঘি দিয়ে। আলহামদুলিল্লাহ। ডেইলি ৪ টা করে ডিমের কুসুম খাচ্ছে। কেমন? ডিমের কুসুম শুধু না, ডিম আস্তটাই খাচ্ছি। সঙ্গে আবার ৩ টেবিল চামচ ঘি মিশিয়ে, তারপরে লবণ ভালো করে দিয়ে একেবারে ০.৫ চামচ বা তার চেয়ে একটু বেশি ৪ টা ৫ টা ডিম হলে একটু লবণ লাগে। সেই দিয়ে তারপরে খাচ্ছি এবং সেটা করছি বছরের পর বছর ধরে। জি। তো নানান রকম উদ্ভট সমস্ত ফ্যাট ডায়েট বলি আমরা এগুলোকে। আরেকটা জিনিস বলা হয় ফ্যাট ডায়েট তো একটু পরে আমি আপনাকে দেখাবো যে কিটোজেনিক ডায়েটটা মোটেও ফ্যাট ডায়েট নয়, বরং অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আপনি এটাকে ফ্যাট ডায়েট বলেন। এটাকে কেটো ডায়েট বলা হয়। তো যে জি জি জি। গবেষণাগুলো দেখা যাচ্ছে প্রায় ২৫,০০০ পেশেন্টকে নিয়ে একটা গবেষণা হয়েছে এবং সেটা জি। ইউরোপিয়ান যে কার্ডিওলজি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন দেখা যাচ্ছে আচ্ছা। যারা এই ধরনের লো কার্বোহাইড্রেট ডায়েট খায়, যেমন ওনার মাকে যেরকম সাজেস্ট করা হয়েছে হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। রকম রেস্ট্রিকশন। লো কার্বোহাইড্রেট ডায়েট এই কথাটি খেয়াল রাখবেন। কারণ একটু পরে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে লো কার্বোহাইড্রেট ডায়েট ব্যবহার করেই আসলে টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করা যাচ্ছে, করা গিয়েছে। ইউরোপে এটা হয়েছে। এমনকি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা, তাদের নিজস্ব ওয়েবসাইটে এখন তারা এই লো কার্বোহাইড্রেট বা কিটোজেনিক ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসকে সারিয়ে ফেলার বিষয়টাকে প্রচার করছেন। অথচ আমাদের দেশের বিজ্ঞ ডাক্তারগণ সে সম্পর্কে অপপ্রচার চালিয়েই যাচ্ছেন। যাই হোক, চলুন প্রমাণ দেখালে তখন ব্যাপারটা বুঝতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন লো কার্বোহাইড্রেট ডায়েট। কিটোজেনিক ডায়েটের আরেকটা নাম হচ্ছে লো কার্বোহাইড্রেট ডায়েট। ঠিক সে কথাটা এভাবে বলা ঠিক হলো না। মানে লো কার্বোহাইড্রেট ডায়েট হচ্ছে যখন আমরা শর্করা খাওয়া প্রায় মানে সাংঘাতিকভাবে কমিয়ে ফেলি এবং যদি দৈনিক কেউ ৫০ গ্রাম থেকে ১৩০ গ্রাম পর্যন্ত আম কার্বোহাইড্রেট খায়, এর থেকে বেশি না খায়, তখন সেটাকে খানিকটা লো কার্বোহাইড্রেটের ডায়েট বলা হয়। আ তবে আরো ভালো বা ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট যেটা, সেটা হচ্ছে ৫০ গ্রামের থেকেও কম যারা কার্বোহাইড্রেট খান, আ সেটাকে খানিকটা বলা যেতে পারে কিটোজেনিক ডায়েট। কারণ ওই লো কার্বোহাইড্রেট ডায়েটে সবসময় যে দেহে কিটোজেনেসিস হবে, সেটা নিশ্চিত না। যাই হোক, এত ব্যাখ্যা আজকে হয়তো আর দেব না। বরং আম অ আমার অন্যান্য ভিডিওতে এই বিষয়গুলোতে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করেছি। আজকে উনার কথার দিকেই শুধু মন দিয়ে রাখি। লো কার্বোহাইড্রেট ডায়েট, কিটোজেনিক ডায়েট শব্দগুলো খেয়াল রাখবেন। সেই লো কার্বোহাইড্রেট ডায়েট খাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি আসলে ৫২% বেড়ে বেড়ে যাচ্ছে। যায়। জি। এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্রচার হচ্ছে। হ্যাঁ, আমরা সেটি অপপ্রচারের এবং ফলই এগুলো হ্যাঁ, আসলে। এবং যেটা দেখা যাচ্ছে যদি এই লো কার্বোহাইড্রেট বা কেটোজেনিক ডায়েট খাওয়া হয় তাহলে কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি কিন্তু ৫০% বেড়ে যাচ্ছে এবং ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি ৩৫% বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে যে খুব বড় একটা গবেষণার ফল। একদম, একদম। তো সেজন্য আমরা বলবো যে দর্শক আপনি সোশ্যাল মিডিয়ায় কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে যেটা বললাম সুষম খাদ্য গ্রহণ করবেন জি। এবং আপনার চিকিৎসক আপনার বন্ধু তার সাথে সরাসরি কথা বলে আপনি আপনার চিকিৎসা নেবেন। তো যে গবেষণাটির কথা বললেন, এই গবেষণাটি নিয়ে আমি আগেও আ আ ভিডিও করে ব্যাখ্যা করে দিয়েছি যে, এই গবেষণাটি একটি আবর্জনা পর্যায়ের গবেষণা। আ এই গবেষণাটিকে বলা হয় এপিডেমিওলজিক্যাল স্টাডি বা পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা। যখন শুনলেন ২৫,০০০ মানুষ, শুনে অনেকেই ভাবতে পারেন অনেক মানুষকে নিয়ে গবেষণাটা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলোকে কোনোই পরিবর্তন কিছু করানো হয় নাই।
যে একজন এই মানুষদেরকে সবাইকে ধরে, ধরে বলে দেয়া হলো যে, "তোমরা খাবার থেকে এই বিভিন্ন মাত্রায় শর্করা খাও এবং তারপরে আমরা দেখি কার কি অবস্থা হয়।" না, এরকম করা হয়নি। বরং এদেরকে এই একটা লম্বা সময়ের মধ্যে এই যদ্দূর মনে পড়ে আমার ১২ বছর বা এরকম একটা সময় ধরে তাদেরকে অ্যা ২ বার প্রশ্ন করা হয়েছিল। ১২ বছর সময়ের মধ্যে ২ বার প্রশ্ন করা হয়েছিল তারা কে কি খায়, কতটা খায় ইত্যাদি যেটাকে বলা হয় ফুড ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনিয়ার। ফুড ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনিয়ার। কোন খাবার মানুষ কতটা খায়, কি পরিমাণে খায়? তো এই প্রশ্নপত্র দিয়ে যখন যারা অংশ নিয়েছেন এই গবেষণায় তারা লিখে দিলেন যে আমরা এই খাবার এতটা খেয়েছি, ওই খাবার এতটা খেয়েছি। সেটার উপর ভিত্তি করে এই গবেষণাটি অ্যা সম্পন্ন করা হয়। অর্থাৎ এই গবেষণায় যে উপাত্ত, সেই উপাত্ত যে আসলে সঠিক তার কোনোই নিশ্চয়তা নাই। কারণ আপনি নিজে চিন্তা করে দেখুন না, গতকাল রাতে কি খেয়েছেন বা ২ দিন আগে কি খেয়েছিলেন? আপনি এখনই মনে করতে পারবেন না। আর যদি আপনাকে প্রশ্ন করি যে গত ১ বছরে আপনি কয় কেজি মাংস খেয়েছেন? বা কয় কেজি কয়টা রুটি খেয়েছেন? কত লিটার দুধ খেয়েছেন? এই প্রশ্নগুলোর সঠিক জবাব আসলে দেয়া মানুষের পক্ষে সম্ভব না। কারণ আমরা এগুলো মনে রাখি না। তো সুতরাং এইরকম প্রশ্ন কাউকে করা হলে সে তখন কি করে? আন্দাজে উত্তর দেয়। এবং সেই আন্দাজের উপর ভিত্তি করে যে গবেষণাটা হয় সেটা হচ্ছে আ আরো আন্দাজ এবং সেই গবেষণা থেকে তখন সেজন্য আমরা আন্দাজি পাই। পাই। কেমন? গবেষকরা এই উপাত্তগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে তারা দেখতে পেলেন যে হয়তো কতগুলো ঘটনা একই সঙ্গে ঘটতে দেখা যাচ্ছে। উদাহরণ হচ্ছে যেমন ধরুন অ্যা সমুদ্র সৈকতকে নিয়ে এরকম গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পেলেন যে যেই দিন আইসক্রিম বেশি বিক্রি হয় সেই দিন মানুষ ডুবে মরে বেশি। তো এইরকম দুটো ঘটনা দেখা গেল। তো এখান থেকে এখন বিজ্ঞানীরা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আবার অনুমান করা যে তাহলে কি আইসক্রিম বেশি বিক্রি হলে সেটা মৃত্যুর সংখ্যা বাড়ায়? এরকম প্রশ্ন করতে পারেন। তো বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাছে প্রমাণ নেই। বরং প্রমাণ হবে যদি অ্যা একদিন আইসক্রিম বিক্রি বাড়িয়ে দেখা যায় যে সেদিন লোক বেশি মরেছে বা কম মরেছে অথবা কোনো পরিবর্তন হয়নি। তখন আমরা এটাকে নিশ্চিত করে বলতে পারব যে হ্যাঁ, আইসক্রিম বিক্রির সঙ্গে এই সাঁতার কাটতে গিয়ে ডুবে মরার ব্যাপারটা এইভাবে সম্পর্কিত। বা এটা একটা আরেকটার কারণ বা কারণ নয়। এই কথাগুলো তখন বলতে পারব। কিন্তু এই যে আ ২ টো জিনিস জাস্ট দেখলাম যে যেদিন আইসক্রিম বেশি বিক্রি হয়, সেদিন মানুষ ডুবে মরে বেশি। এই ২ টো জিনিস দেখার পরে এটা কিন্তু আ বিজ্ঞানীরা জাস্ট সন্দেহ করতে পারে যে তাহলে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে। এটা কোনো প্রমাণ নয়। তো এইজন্যে এই রকমের নিম্নমানের গবেষণার যে ফল, সেই ফল কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচারের জন্যে নয়। এইরকম নিম্নমানের গবেষণার থেকে যে অনুমানটা পাওয়া যায় বিজ্ঞানীরা বা গবেষকরা যে অনুমানটা আম নির্ভরযোগ্য বা পরীক্ষার উপযুক্ত অনুমান বলে আমাদের সামনে উপস্থাপন করেন, সেটা অন্য গবেষক যারা গবেষণা করেন, মানে পরীক্ষাভিত্তিক গবেষণা করেন, তাদের জন্যে তৈরি করা। সাধারণ মানুষের জন্য নয়। অথচ আমাদের প্রফেসর সাহেব আ সেই তথ্যটাকে আমাদের সামনে প্রমাণ হিসেবে হাজির করলেন। সাধারণ মানুষকে এমনভাবে কথাটা বললেন যে এতে প্রমাণিত হয় যে অ্যা এই লো কার্বোহাইড্রেট ডায়েটটা ক্ষতিকর। যেটা সাধারণ বুদ্ধি থাকলেও কেউ এই কাজটা করত না। এবং প্রয়োজনে একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট একদম তার এটি সাথে কথা বলে আপনি আপনার খাদ্য তালিকা, খাদ্য প্রণালী আপনি গ্রহণ করবেন একজন সার্টিফাইড নিউট্রিশনে, যিনি পাশ করা নিউট্রিশনে। জি, জি, জি। এবং একজন চিকিৎসকের সাথে কথা বলে সেগুলো ভেরিফাই করে ওষুধপত্র অ্যাডজাস্ট করে হুম, হুম, সুন্দরভাবে হুম। আন্তর্জাতিক যে মানদণ্ড, আন্তর্জাতিক যে গাইডলাইন সেটি। সেটা অনুযায়ী চিকিৎসা করা, তাহলে কিন্তু বিভ্রান্ত হওয়ার এবং প্রতারিত হওয়ার কোনো কোনো আসলে সুযোগ সুযোগ থাকে না। থাকবে না। তো প্রতারিত হবার কথাটা খুব জোর দিয়ে বললেন এবং সেটাতে আমিও খানিকটা জোর দেব। তো বললেন একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট এর কথা শুনতে হবে। আমিও কোর্স করে এসেছি নিউট্রিশনের এবং আমি বলছি কিটোজেনিক ডায়েট টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্যে চমৎকার ফল দিতে পারে যদি তারা সঠিকভাবে এটিকে অনুসরণ করেন এবং এই বিষয়ে আমি শিক্ষা দেই। তো অ্যাম এখন সার্টিফাইড এই নিউট্রিশনিস্ট আপনি যদি আমাদের দেশে যে সার্টিফাইড নিউট্রিশনিস্টদের রয়েছে, তারা তো কেউ কিটোজেনিক ডায়েট নিয়ে লেখাপড়া করেননি।
ফলে তারা টাইপ 2 ডায়াবেটিস রোগের জন্যে যে সবচেয়ে উপযুক্ত যে ডায়েটটি সেটি সম্পর্কেই তারা জানেন না। তো এই অবস্থায় তাদের কাছে প্রশ্ন করলে তারা যে হেলদি ডায়েট যেটা দেবেন, সেই হেলদি ডায়েট রোগীর যে ক্ষতি করছে না, তার তো কোনো প্রমাণ নেই এবং বরং উল্টোটা আছে। এই হেলদি ডায়েট যদি সাধারণ মানুষ অনুসরণ করে, তাহলেই তাদের টাইপ 2 ডায়াবেটিস হয়। তো যেই ডায়েট অনুসরণ করলে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে মানুষের, সেই ডায়েট অনুসরণ করলেই সে তার ডায়াবেটিসকে ম্যানেজ করতে পারবে বা তার ডায়াবেটিস ভালো হবে। এটা তো মানে বুদ্ধিমানের কথা হলো না, তাই না? আর শেষে তিনি যে কথাটি বললেন সেটি হচ্ছে ওই আন্তর্জাতিক গাইডলাইনটা অনুসরণ করে চিকিৎসা করলে পরে বা খাদ্যাভ্যাস করলে পরে রোগী প্রতারিত হবেন না। তো গাইডলাইনটা অনুসরণ করে তিনি গাইডলাইন অনুসরণ করেছেন এবং সেই অর্থে প্রতারিত হবেন না ঠিক। কিন্তু যদি রোগীর তাতে অকাল মৃত্যু হয়, যদি তাতে হাজারো সমস্যায় তিনি জর্জরিত হয়ে পড়েন, তার দেহের অঙ্গগুলো, সুস্থ অঙ্গগুলো চোখ, মস্তিষ্ক, তার হার্ট, তার কিডনি, তার লিভার এগুলো যদি নষ্ট হতে থাকে তাহলে গাইডলাইন অনুসরণ করে তিনি কি আসলে প্রতারিত হলেন না? এবং সেই বিচারে আপনারা, আপনার মতন প্রফেসর যারা, তারা তো সারা দেশের মানুষকে প্রতারণা করে চলেছেন। কারণ আপনারা একটা অসুস্থ আম আ এবং মানে অসুস্থ মানুষের জন্যে অনুপযুক্ত ডায়েটকে অনুসরণ করার জন্যে জোর দিচ্ছেন। সেই ডায়েটটাকে আবার হেলদি ডায়েট বলে দাবি করছেন। যদিও আপনাদের হাতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনাদের হাতে কোনো প্রমাণ নেই যে যেই ডায়েটটাকে আপনি হেলদি ডায়েট বলছেন, এটা আসলে হেলদি ডায়েট। এটা কোনো randomized কন্ট্রোল ট্রায়ালে randomized না হয় বাদ দিলাম। কোনো নিয়ন্ত্রিত পরীক্ষায় যে এটা প্রমাণিত হয়েছে যে এই আপনার হেলদি ডায়েটটা আসলে সাধারণ মানুষের জন্যে উপযোগী, উপকারী এবং এ ডায়াবেটিক রোগীদের জন্যে উপযোগী এবং উপকারী। এটার কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না। দুনিয়াতে নাই এ প্রমাণ। সুতরাং প্রমাণ ছাড়া, বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া এই দাবি আপনি করেন কোন আক্কেলে? আবার নিজে একজন প্রফেসর, অধ্যাপককে আমি অপদার্থ তো এমনি বলি না। এবং আসলে খাবার দাবারের বিষয়গুলো যেটি রয়েছে যে আমরা তো খাবার দাবার এমন নয় যে ডায়াবেটিক রোগীর জন্য আলাদা একটি গ্রহ থেকে খাবার নিয়ে আসতে হবে। এই কথাটি বলছেন কারণ আপনিও একজন আহাম্মক। অন্য গ্রহ থেকে তো খাবার আনার কথা কেউ বলছে না। কিন্তু খাবারের মধ্যে অনেকগুলো দল রয়েছে। শর্করা, আমিষ, প্রোটিন এম এবং সঙ্গে ফ্যাট। আচ্ছা, এবং যদি আমরা এই খাবারগুলো থেকে বাইরে থেকে তো আনার কথা কেউ বলছে না। বরং বলছে একটা খাদ্য দল, খাদ্য উপাদান দল, শর্করা। এইটাই টাইপ 2 ডায়াবেটিক রোগীর জন্যে ক্ষতিকর। শুধু এটাকে বাদ দিতে হবে। মঙ্গল গ্রহ থেকে আনতে হবে না। বাদ দিতে হবে। এই সহজ ব্যাপারটা আপনার মাথায় ঢোকে না? এই বুদ্ধি নিয়ে ডাক্তার। এই খাবারগুলোকেই আসলে নিয়ন্ত্রণের মাধ্যমে যে জায়গাগুলো পরিমিত পরিমাণ যেটি আপনার আসলে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান দিয়ে থাকেন। এই পরিমিত পরিমাণটাই যে ভালো, প্রমাণটা দেখাও বাবা। প্রমাণ না দেখিয়ে কথা বললে আচ্ছা মুখ আর খারাপ না করি। অ্যা পিনাকি দাদা থাকলে ভালো হতো। পাশ থেকে ২-১ টা গালিগালাজ উনি দিতে পারতেন। সে অনুযায়ী করলে কিন্তু আসলে খুব বেশি এলোমেলো করার প্রয়োজন হবে না এবং মনে আমি করছি। একটা তথ্য দিয়ে জি, রাখি যে এই যে লো কার্বোহাইড্রেট ডায়েটের কথা বলা হচ্ছে তাই না, কেটোজেনিক ডায়েট, এবং যে গবেষণা ল্যান্সেট আপনি জানেন যে ওয়ার্ল্ডের 3টা মানে জার্নাল, হাই ইম্প্যাক্ট জার্নালের মধ্যে একটা। জি। সো সেখানে কিন্তু যা তা গবেষণা কিন্তু প্রকাশিত না, না হয় না। সেটি সুযোগ সেই নেই। ল্যান্সেট গবেষণায় দেখা গেছে ল্যান্সেটে যা তা গবেষণা প্রকাশিত হয় না কথাটা ঠিক না। আপনি বিশ্বাস করেন ল্যান্সেটে যা তা গবেষণা প্রকাশিত হয় না। কিন্তু আপনি এক্ষুনি যেই গবেষণাটির কথা আমাদেরকে দেবেন সেটা আসলে একটা যা তা গবেষণা এবং ল্যান্সেট সেটাকে প্রকাশ করেছে। তো তার অর্থ হচ্ছে আপনার ওই দাবিটি সঠিক নয়। তো চলুন বাকি কথাগুলো আমরা শুনি। আরে কি যন্ত্রণা! সেই আটকে জার্নালে যায় একটা কেন? প্রকাশনা দেখা গেছে যারা 40%-এর কম কার্বোহাইড্রেট খাচ্ছেন জি, জি, এবং যারা 70%-এর বেশি কার্বোহাইড্রেট খাচ্ছেন তাদের কিন্তু উভয়ের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এবং কেটো ডায়েটে থাকে মাত্র 10% কার্বোহাইড্রেট, জি। এসডিকে যেটা বলে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট, সে কিন্তু 10% মাত্র কার্বোহাইড্রেট থাকে এবং কেউ কেউ ওভার জিরাসে আরো কম আরো কমিয়ে কার্বোহাইড্রেট দেয়। খায়। সো সেখানে দেখা যাচ্ছে হ্যাজার্ড রেশিও 2 এর কাছাকাছি চলে আসে, মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। জি। এবং আমাদের দেশে অন অ্যান অ্যাভারেজ 85% কার্বোহাইড্রেট খায় মানুষ, সেটাও আবার খারাপ। কেমন? সেটাও বেশি। 70%-এর বেশি কার্বোহাইড্রেট খেলেও কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়বে, আবার 40%-এর কম কার্বোহাইড্রেট খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। কিন্তু তো এই যে 40% কম কার্বোহাইড্রেট খেলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, এই কথাটি এই গবেষণায় তারা সন্দেহ করেছিলেন। এটা যেই রকমের গবেষণা, এই রকমের গবেষণা থেকেই আমরা
অনুমান ছাড়া কিছু পাই না, কোনো প্রমাণ পাই না। এই সহজ কথা এই মানে কি বলবো? আহাম্মক নিয়ে পড়েছি আরকি। এই রকমের গবেষণায় কখনোই প্রমাণ আসে না। প্রমাণ দিতে পারে না এরা। এই গবেষণাগুলো দেয় আমাদেরকে সম্ভাব্য কারণ। তার মানে সন্দেহ, তার মানে অনুমান। অনুমান প্রমাণ নয়। তো আ এবং এইরকম অনুমান ভিত্তিক একটি গবেষণা যখন ল্যান্সেট প্রকাশ করে, তখন বোঝা যায় ল্যান্সেটের নাম যত বড়ই হোক, সে আসলে গার্বেজ প্রকাশ করে। ঠিক আছে? তো আ যেই গবেষণাটির কথা তিনি এই একটু আগেই বললেন, আমি একটু পরে আপনাদেরকে সেই গবেষণাটি দেখাবো। চলুন বাকি কথাগুলো শুনে শেষ করে আসি। সোশ্যাল মিডিয়া এমন অবস্থা আবার অ্যাডভার্ট চলে এলো রে! বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি 100 মিলি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম এএমপিএম টুথপেস্ট ফ্রি। হচ্ছে যে কার্বোহাইড্রেট হচ্ছে এগুলোকে বলা হচ্ছে পয়জন, এমন ভাবে প্রচার করা হচ্ছে। রাইট, এটা ঠিক না। আমাদের রেডি সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট। রাইট। সুতরাং সুস্থ থাকার জন্য মিনিমাম 40% কার্বোহাইড্রেট একজন সেটি মানুষকে সেটি কনজিউম করতে হবে। সেটি করতে হবে। সো সেজন্য আমরা বলছি যে একজন সার্টিফাইড এবং উপযুক্ত একজন কার্বোহাইড্রেটটা যে সুস্থ মানুষ তার জন্যে ঠিক আম তার জন্যে স্লো পয়জন বলবো। একেবারে পয়জন নয় বলা ঠিক হবে না। কারণ কার্বোহাইড্রেট খাবার অভ্যাস থাকলেই তো এটা বেশি খাবার সম্ভাবনাটা থাকে। আর যদি বেশি খাই এবং ঘন, ঘন খাই তাহলে আমার টাইপ 2 ডায়াবেটিস হবার ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণ টাইপ 2 ডায়াবেটিস রোগে এই কার্বোহাইড্রেটটাই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। তো সেই বিচারে এটা আসলে এক ধরনের পয়জন। তবে যে সুস্থ মানুষ সে যদি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট খায় তাহলে আমরা দেখি যে তাদের কোনো অসুবিধে হয় না। তো সেই বিচারে মানুষ চাইলে কার্বোহাইড্রেট খেতে পারে। খাওয়াই যাবে না একথা বলা যাবে না। কিন্তু যার শরীর যে টাইপ 2 ডায়াবেটিক তার ক্ষেত্রে তো এই কথাটি খাটে না। টাইপ 2 ডায়াবেটিকের জন্যে কার্বোহাইড্রেট আসলে পয়জন, আসলে বিষ। তো সুতরাং তার জন্যে কার্বোহাইড্রেট খাওয়াটা জরুরি, এই দাবি করাটা অত্যন্ত বোকার মতন একটি দাবি। বিশেষ করে যখন আমাদের কলিজা এই গ্লুকোজ উৎপাদন করতে পারে, ফলে বাইরে থেকে কোনোদিনই কার্বোহাইড্রেট না খেলেও আপনি নিশ্চিন্তে সুস্থ থাকবেন। তো এই বিষয়ে গবেষণা কিন্তু হয়েছিল সেই ১৯২০ এর দশকে। ১৯২৮ সালে সম্ভবত প্রকাশিত হয়েছিল গবেষণাটি। যেখানে ভিলিয়ামোর স্টেফানসন নামে এক আ ভদ্রলোক, একজন এক্সপ্লোরার, আ তিনি এবং তার একজন কলিগ দুজনে মিলে উনারা নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে নিজেদেরকে ১ বছর মেয়াদী একটি গবেষণায় অংশ নেন। তারা নিজেদেরকে ওই হাসপাতালের একটা ঘরের মধ্যে বন্দি রেখে যাতে করে বাইরে থেকে কোনো খাবার তারা খেতে না পারেন। শুধু লাল মাংস মানে চর্বিওয়ালা লাল মাংস অর্থাৎ গরুর মাংস তাদেরকে খেতে দিতে বলেন এবং তারা ১ম ৩ মাস একেবারে ওই ইসের মধ্যেই, ওই ঘরটার মধ্যেই রীতিমতো এই জেলখানার কয়েদির মতন আটকা ছিলেন এবং তাদেরকে বাইরে থেকে শুধুমাত্র এই চর্বিওয়ালা মাংস দেয়া হতো, লবণ দেয়া হতো। সেটা খেয়ে ৩ মাস পরেও যখন দেখা গেল তাদের দৈহিক কোনোই সমস্যা হচ্ছে না, তখন তাদেরকে আম মুক্ত করে দেয়া হয় যে, "আপনারা তাহলে স্বাধীনভাবে চলুন, কিন্তু খাবার মাংস ছাড়া কিছু খাবেন না।" তো উনারাও সেই প্রতিজ্ঞা করেন এবং পরে উনাদের রক্ত পরীক্ষা করে আবার নিশ্চিত করা হয় যে, তারা অন্য কিছু খাচ্ছেন কিনা। দেখা যায় পুরো ১ বছরে উনারা এই গরুর মাংস, চর্বিওয়ালা গরুর মাংস ছাড়া কিচ্ছু খাননি এবং বছর শেষে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় যে সেই সময় যে বিষয়গুলো আমাদের জানা ছিল, চিকিৎসকরা যে বিষয়গুলো জানতেন, সেই বিচারে তাদের স্বাস্থ্য সব দিক থেকে এমনকি গবেষক যারা ছিলেন চিকিৎসক, তাদের থেকেও ভালো। তো ১ বছর ধরে শুধু চর্বিওয়ালা মাংস খেয়েও যদি কারো স্বাস্থ্য খারাপ না হয়, শর্করা ১ বিন্দু না খাওয়ার পরেও যদি কারো স্বাস্থ্য খারাপ না হয়, মাফ করবেন, তাহলে এই শর্করা আমাদের খেতেই হবে, এই কথা কেন বলব? শর্করা বা এই যে গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই। ঠিক কথা, গ্লুকোজ থেকে আমরা শক্তি পেতে পারি। কিন্তু দেহে যদি গ্লুকোজ না থাকে, গ্লুকোজের মাত্রা যদি একদম যে সর্বনিম্ন যেই স্বাভাবিক মাত্রা, সেই মাত্রায় থাকে, তাহলে আমাদের দেহ তখন চর্বি ভাঙিয়ে পুরো দেহটাকে চালায়। চর্বি ভাঙানোর অংশ হিসেবে কিটোন উৎপাদন হয়। কিটোন হচ্ছে মস্তিষ্কের অতি প্রিয় খাবার। তো তাহলে এই এরপরেও আমাদেরকে কার্বোহাইড্রেট কেন খেতে হবে? বিশেষ করে যে টাইপ 2 ডায়াবেটিক রোগী যার কার্বোহাইড্রেট সহ্য হয় না, তাকে কেন খেতে হবে?
মানে এরা চিন্তাও করে দেখে না। কই গেল? পুষ্টিবিদের সাথে কথা বললে কিন্তু ডায়েট ঠিক করা উচিত, কোনো ইউটিউবের ভিডিও দেখে আসলে ডায়েট ঠিক করা যায় না। যতটুকু তো সেই কথার উপর ভিত্তি করে, সেই যুক্তির উপর ভিত্তি করে ওনার যে YouTube এ যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর কথা শুনে সাধারণ মানুষকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে এই যে হাপুস-হুপুস করে শর্করা খাওয়া শুরু করবেন না। কারণ অ্যা YouTube এর তথ্য তো এটা যেখান থেকেই আসুক এটা তো নির্ভরযোগ্য নয়, তাই না? আ যখন অ্যাম আ সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির প্রফেসর এই বিষয়ে কথা বলবেন, YouTube এ যদি সেটা আসে, YouTube এ এসেছে সুতরাং এটা তো নির্ভরযোগ্য নয়। ঠিক একইভাবে উনি কেন যে YouTube এ এই সমস্ত কথা বা এই অনলাইনে এই সমস্ত কথা বলেন আমি ঠিক বুঝি না। কারণ এগুলো তো নির্ভরযোগ্য কথা নয়। অনলাইনে প্রকাশিত হলেই সেটা নির্ভরযোগ্য কথা নয়। তো সেই বিচারে উনার এই কথাগুলিও তো ফালতু কথা। তো ফালতু কথা বলে সাধারণ মানুষের সময় কেন নষ্ট করছেন আমি তো বুঝতে পারছি না। আশা করি বুঝতেই পারছেন যে এটা আমি ওনাদেরকে নিয়ে ঠাট্টা করার জন্য এই কথাগুলো বলছি। তো যাই হোক আমি ওনার বকবকানি আর অ্যা আপনাদেরকে শোনাবো না। এবারে চলুন প্রমাণগুলো নিয়ে খানিকটা দেখানো শুরু করি। ১ম এ ল্যান্ডসেটের যে গবেষণাটির কথা তিনি বলেছিলেন, সেই গবেষণাটি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটি একটি epidemiological study. Uh, মেথডটা আপনাদেরকে পুরো শোনালেই আপনারা বুঝতে পারবেন। We studied 15,428 adults aged 45 to 64 years in 4 US communities who completed a dietary questionnaire at enrollment in the atherosclerosis risk in communities or ARIC study between 1987 and 1989. অর্থাৎ ১৫,৪২৮ জন প্রাপ্তবয়স্ক লোক যাদের বয়স ছিল ৪৫ থেকে ৬৪ বছরের মধ্যে, যারা আরেকটি গবেষণায় অংশ নিয়েছিলেন যার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস রিস্ক ইন কমিউনিটিজ। ওই স্টাডিতে যোগ দিয়েছিলেন এরা আমেরিকার ৪ টি ভিন্ন, ভিন্ন কমিউনিটি থেকে এসেছিলেন। আর এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছিল ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সালের মধ্যে। And who did not report extreme caloric intake ও এবং তাদেরকে আমরা খাদ্য অভ্যাসজনিত প্রশ্নপত্রের মাধ্যমে তাদের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছিল। আ এবং এইরকম লোক যারা কিনা ৬০০ ক্যালোরির থেকে কম খেয়েছে বা ৪,২০০ ক্যালোরি থেকে বেশি খেয়েছে প্রতিদিন, পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে ৫০০ ক্যালোরি থেকে কম খেয়েছে বা ৩৬০০ ক্যালোরি থেকে বেশি খেয়েছে প্রতিদিন। এইরকম লোকগুলোকে বাদ দিয়ে বাকিদেরকে উনারা এই গবেষণার অংশ হিসেবে নিয়েছেন। দ্য প্রাইমারি আউটকাম ওয়াজ অল কজ মর্টালিটি। ১ম যে বিষয়টি ওনারা গুরুত্ব দিয়ে দেখেন সেটি হচ্ছে যে, যেকোনো কারণে মৃত্যুর সংখ্যা এই আম আ কি পরিমাণ? We investigated the association শব্দটার অর্থ হচ্ছে দুটো ঘটনা যদি একই সঙ্গে ঘটতে দেখা যায় তখন এই ঘটনা দুটো একটা আরেকটার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে। এই বোঝাতে অ্যাসোসিয়েশন শব্দটা ব্যবহার করা হয়। তো এখানে সম্ভাব্য সম্পর্ক যেহেতু তার মানে এটা প্রমাণিত সম্পর্ক নয়। তো we investigated the association between the percentage of energy from carbohydrate intake and all-cause mortality, accounting for possible nonlinear relationships in this cohort. We further examined the association combining ARIC data with data for carbohydrate intake reported from 7 multinational prospective studies in meta analysis. Finally, we assessed whether the substitution of animal or plant sources of fat and protein for carbohydrate affected the mortality. তো ওনারা এই গবেষণায় তাহলে যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনই খুঁজে পেয়েছেন, খুঁজে বেরিয়েছেন। অনুমান খুঁজে বেরিয়েছেন যে এখান থেকে কি অনুমান করা যায়? কোনো প্রমাণ কিন্তু নয়। তো গেল সেই কথা এবং এখানে তারা এই দাবি করেছেন যে ৪০% এর কম হলেই তারা তাদের গবেষণায় দেখতে পেয়েছেন যে মৃত্যু সংখ্যা বাড়ার দিকে যায়। আবার ৭০% এর বেশি খেলেও বাড়ার দিকে যায়। কিন্তু তারা সঙ্গে এই যে ৪০% এর কম যারা খাচ্ছেন, তারা আসলে কতটা খাচ্ছেন? তারা সঙ্গে আর কি খাচ্ছেন? তাদের অন্য আর কি অভ্যাস আছে? মদ খাওয়ার অভ্যাস আছে কিনা? অন্য কোনো বাজে অভ্যাস আছে কিনা? ধূমপান করেন কিনা? এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আপনার আমার মাথায় রাখতে হবে। অথচ এখানে যে যে অনুমানটা ওনারা দিলেন সেখানে কিন্তু এগুলোর কথা উল্লেখ নেই। তো তাহলে এই উপাত্তের উপরে বা এইরকম যে অনুমানের উপরে সেজন্যেই ঠিক নির্ভর করা যায় না। তো আ দেখালাম ল্যান্ডসেটের সেই গবেষণা। যদিও ল্যান্ডসেট অত্যন্ত নামকরা জার্নাল এটি প্রকাশ করেছে। কিন্তু আসলে গবেষণাটা হচ্ছে রাবিশ পর্যায়ের। তো এরপরে চলুন আমরা
দ্বিতীয় যে প্রমাণটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে যে ৫ বছর ধরে কিটোজেনিক ডায়েট করার পরে লোকে যে টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করতে পেরেছে, ডায়াবেটিসের ঔষধ খাওয়া কমাতে পেরেছে, তাদের ওজন কমাতে পেরেছে এবং এই ৫ বছরে তারা আম ক্ষতিগ্রস্ত হয়নি, সেই প্রমাণটা এসেছে এই জুন 01/2022 সালে। জুন মাসের ১লা জুন ২০২২ সালে এই উপাত্ত প্রকাশিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পাবলিকেশনস এর মধ্যে আমি আপনাদেরকে এই পাবলিকেশনটা দেখাচ্ছি। তো এই পাবলিকেশন থেকে যেটা দেখা যায় আমি আপনাদেরকে কনক্লুশনটা পড়ে শোনাই। বিস্তারিত আপনারা চাইলে দেখে নিতে পারবেন কারণ ঠিকানা তো দেখতেই পাচ্ছেন। ওভার 5 ইয়ার্স ফলো আপ, ৫ বছরের ফলো আপে দ্য VLCI very low carbohydrate intervention with CRC showed excellent retention. CRCটা এখানে ওনারা কি শব্দ অর্থে ব্যবহার করেছেন? ক্যালোরি কন্টিনিউয়াস রিমোট কেয়ার। আচ্ছা, সিআরসি হচ্ছে কন্টিনিউয়াস রিমোট কেয়ার অর্থাৎ এই গবেষণায় যারা অংশ নিয়েছিলেন তাদেরকে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের যে প্রতিদিনের তাদের দেহে কিটোসিস হচ্ছে কিনা, তারা কি খাচ্ছেন, এই তথ্যগুলো নেয়া হতো এবং কারো কোনো অসুবিধে হলে তাকে এই গবেষকদের দলের পক্ষ থেকে একজন আম পুষ্টিবিদ বা এরকম সাপোর্ট ওয়ার্কার যারা কিনা এই বিষয়ে সহযোগিতা করতে এই গবেষণার অংশ হিসেবে ছিলেন, তারা তাদেরকে কথা বলে বুঝিয়ে দিতেন যে তারা কি ঠিক করছেন বা কি ভুল করছেন সেগুলো। তো আ এই রকম পদ্ধতি ব্যবহার করার পরে ভেরি লো কার্বোহাইড্রেট ইন্টারভেনশন যেটা অর্থাৎ কিটোজেনিক ইন্টারভেনশন এই ক্ষেত্রে এটাতে দেখা গিয়েছে এক্সেলেন্ট রিটেনশন অর্থাৎ যারা এই ডায়েট শুরু করেছিলেন ৫ বছর পরেও তারা অধিকাংশই সেটাকে ধরে রেখেছিলেন। সাস্টেইনড ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ওয়েট লস এই দীর্ঘমেয়াদে ৫ বছর একটা লম্বা সময়। এর মধ্যে তারা তাদের ওজন যে কমেছে, সেই ওজনটাকে কমিয়ে রাখতে পেরেছিলেন। অন্য বিভিন্ন যে ফ্যাড ডায়েট যেগুলো, সেগুলোতে সমস্যা হয় ওইটাই যে ওজন যখন ডায়েট করে তখন লোকে কমে। কিন্তু তারপরে সেই ডায়েট আর ধরে রাখতে পারে না বিভিন্ন কারণে। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই ডায়েটগুলোতে ক্যালোরি কম খেতে বলা হয়। যারা অংশ নেন তারা সবসময় ক্ষুধার্ত থাকেন। ফলে তারা এই ডায়েট করতে চান না। ফলে তাদের অভ্যাস পরিবর্তন হয়, তারা আবার পুরনো অভ্যাসে ফিরে যান, তাদের ওজন আবার বাড়তে শুরু করে। কিন্তু যারা কিটোজেনিক ডায়েট করছিলেন, তারা আর ওই পুরনো অভ্যাসে আ অধিকাংশই আর ফিরে যাচ্ছিলেন না। যেটা নির্দেশ করে যে এটা স স মানুষ মানে সহজভাবে করতে পারে। তারপরে ওজন কমার ক্ষেত্রে এটা সিগনিফিক্যান্ট ওজন কমানোর ব্যাপারটা নিশ্চিত করেছে এই গবেষণায় এবং স্টেবল গ্লাইসেমিক কন্ট্রোল উইথ রিডিউসড ডিপেন্ডেন্সি অন অ্যান্টি-ডায়াবেটিক মেডিকেশনস এবং এই গবেষণায় তারা দেখেছেন তাদের রক্তের চিনির মাত্রাটা ছিল স্থির। যদিও তারা ডায়াবেটিক রোগী অথচ তারা কিন্তু কোনো ঔষধের উপরে নির্ভরশীল ছিলেন না। তাদের কোনো ঔষধ ছাড়া যে রক্তের চিনি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তা নয়। তো তাহলে এই স্টাডিটা যদি আমাদের অপদার্থ সাহেব পড়তেন, তাহলে এই বাজে কথা তো আর বলতেন না, তাই না? আর লানসেটে উনার যে প্রকাশ করা যে গবেষণাটা, এটা প্রকাশ হয়েছিল আম ২০১৮ সালে। তো ২০১৮ সালের পরে ২০২২ সালে গিয়ে যে নতুন তথ্য এসে গেল পরীক্ষা ভিত্তিক গবেষণা থেকে, কারণ এখানে একদল মানুষকে নিয়ে আসলে তাদেরকে কিটোজেনিক ডায়েট করিয়ে দেখা হয়েছে তাদের কি ফল হয়। সেই গবেষণা যে ২০২২ সালে প্রকাশিত হলো, ২০২৫ সালে এসেও তিনি সেই ব্যাপারে অজ্ঞ যদি থাকেন, তাহলে তাকে অপদার্থ না বলে আপনি বলবেনটা কি? তাই না? তো দেখালাম আপনাদেরকে এই গবেষণাটি সম্পর্কে। এরপরে অ্যা চলুন আরেকটা গবেষণা দেখাই। এই যে এটার নাম হচ্ছে "What predicts drug-free type 2 diabetes remission? Insights from an 8-year general practice service evolution of a lower carbohydrate diet with weight loss" এখানে বিশেষ করে বলা হয়েছে লোয়ার কার্বোহাইড্রেট ডায়েট। যেটা কিনা কিটোজেনিক ডায়েট এর সমার্থক আসলে বলতে হবে। এই গবেষণাটি আ প্রকাশ করার ক্ষেত্রে ডাক্তার ডেভিড আনউইন হচ্ছেন ১ম লেখক। আপনার আমার মুখে ডাক্তার ডেভিড আনউইনের নাম এর আগেও বহুবার শুনেছেন এবং তিনি এই গবেষণাতে দেখিয়েছেন যে কনক্লুশনে যে কিভাবে এই খাবার থেকে শর্করা খাওয়া বাদ দিলেই টাইপ 2 ডায়াবেটিক রোগীরা তাদের রক্তে যে চিনির ওঠানামার ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাদের ওজন কমে এবং তাদের স্বাস্থ্য সাধারণভাবে ভালো হয় এবং তারা এই খাদ্য অভ্যাস থেকে তারপরে আর বেরিয়ে যান না। তারা যে এই কয়দিন পরেই, "না আমি শর্করা না খেলে আবার বাঁচতে পারছি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে।" এইরকম কথা তারা বলেন না। সুতরাং এটা কি বলব যে
টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্যে এই খাদ্য অভ্যাসটা আসলে উপযুক্ত একটা খাদ্য অভ্যাস, যেটার মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবেন। এটা তার প্রমাণ। তো এই গবেষণাটি দেখানোর সঙ্গে, সঙ্গে আমি আসলে মনে, মনে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উপরে মহা বিরক্ত। আ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনটাকে বিরক্ত বা অ্যাসোসিয়েশনকে দোষ না দিয়ে এর যে নিয়ন্ত্রক হিসেবে যারা আছেন, তাদেরকেই খানিকটা দায়ী করতে হবে। কারণ তারা তাদের যে বিশ্বাস টাইপ 2 ডায়াবেটিস ভালো হয় না, সেই বিশ্বাস ধরে বসে আছেন এবং চট করে আপনাদেরকে দেখিয়ে রাখি। এই যে দেখুন, আমি ডাক্তার ডেভিড আনউইনের সঙ্গে যোগাযোগ করে তাকে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, ডাক্তার এ কে আজাদ খান, তার সঙ্গে ইমেইলে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম এবং সেই যোগাযোগের ফলে ডাক্তার ডেভিড আনউইন ডাক্তার খানকে এই ইমেইলটি দিয়েছিলেন। এই প্রমাণ তার কাছে পাঠিয়েছিলেন। এটি দিয়েছিলেন এই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এবং এই নিচে দেখুন ডেভিডের সিগনেচার। ডেভিড আনউইন, ডাক্তার ডেভিড আনউইনের সিগনেচার তিনি এখানে দিয়েছেন। তো এই ইমেইলটা উনি পাঠিয়েছিলেন অ্যা ডাক্তার এ কে আজাদ খানকে, আমাকে সঙ্গে সিসি করে দিয়েছিলেন। ডাক্তার এ কে আজাদ খান এই ইমেইলটি পেয়ে কোথায় এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যে কিভাবে আপনি ডায়াবেটিস সারিয়ে ফেললেন বা কিভাবে আপনার প্র্যাকটিসে ডায়াবেটিস রোগ সারানো হয় সেই বিষয়ে জানার চেষ্টা করবেন। তার পরিবর্তে উনি কোনো জবাবই দেননি। মানে সৌজন্যতা হিসেবেও যে একটা রিপ্লাই দেওয়া, সেটাও তিনি করেননি। এবং উনি আমি কিন্তু উনাকে আমি ডাক্তার এ কে আজাদ খানকে আগেই বলেছিলাম যে, "আমি ডাক্তার ডেভিড আনউইনকে দিয়ে আপনার কাছে ইমেইল পাঠাবো।" এবং ডাক্তার ডেভিড আনউইন তারপরে সেই ইমেইলটা পাঠিয়েছিলেন। তারপরে তিনি কোনো যখন জবাব দিলেন না, তখন আমি এবং মানে একটু হতবাক হয়ে গেলাম, আহাম্মক হয়ে গেলাম। তো পরে অবশ্য ডাক্তার ডেভিড আনউইনের কাছে এ ব্যাপারে আমার ক্ষমা চাইতে হয়েছে। মানে ক্ষমা চেয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে সেটা করাটা অত্যন্ত যৌক্তিক। আচ্ছা, ডাক্তার ডেভিড আনউইন, যার কথা একটু আগে বললাম, এই যে হচ্ছেন সেই ডাক্তারের ছবি। তো উনাকে নিয়ে আইটিভি নিউজ এই যে ৩রা জানুয়ারি ২০২৫ সালে অ্যা ইউকের যে আইটিভি নিউজ নামে যে চ্যানেলটি রয়েছে, টেলিভিশন চ্যানেলটি রয়েছে, তারা একটি আর্টিকেল প্রকাশ করেছেন। সেখানে বলেছেন, "ডক্টর কিওরস মোর মাফ করবেন, মোর দ্যান 100 টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টস উইথ ডায়েট, নট ড্রাগ অ্যাপ্রোচ।" অর্থাৎ তারা জানালেন যে ঔষধ নয়, বরং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই ডাক্তার ১০০ জনেরও বেশি রোগীর টাইপ 2 ডায়াবেটিস সারিয়ে দিয়েছেন। এখন এই ১০০ জনেরও বেশি সংখ্যাটা হচ্ছে উনি যাদেরকে নিজ হাতে, উনি যেই রোগীদেরকে নিজে দেখেছেন এবং তারপরে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করিয়েছেন এবং তাতে তাদের ডায়াবেটিস সেরে গিয়েছে, কিওর হয়ে গিয়েছে। এই সংখ্যাটা তার। কিন্তু উনারই যে প্র্যাকটিস, সেখানে উনার অন্য কলিগ যারা তারাও কিন্তু একইভাবে টাইপ 2 ডায়াবেটিক রোগীদেরকে এই খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে, খাবার থেকে শর্করা বাদ দেওয়ার মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস সারিয়ে ফেলার অ্যা অ্যা যে ফল সেটা তারাও পেয়েছেন। সেই সংখ্যাটা কিন্তু এখানে আসেনি। তো এক্ষেত্রে উনি যে আসলে টাইপ 2 ডায়াবেটিস সারানোর জন্য যে খাদ্য অভ্যাসটা ব্যবহার করতে বলেন, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। কোথায় আছে আমার স্থূলতা না। এটা আমার যে ওয়েবসাইট easyhealtheducation.com, সেখানে আমি সঠিক খাদ্যাভ্যাস নামে যে লিঙ্কটা আছে, সেখানে ডাক্তার ডেভিড আনউইন তার রোগীদেরকে যে অ্যা খাদ্য অভ্যাসের বা খাদ্য নির্দেশিকাটি দিয়েছেন, সেই খাদ্য নির্দেশিকাটিকে এখানে আপনাদের জন্যে ছবি আকারে দিয়ে রেখেছি এবং সঙ্গে এটার বাংলা অনুবাদ তলায় লিখে রেখেছি যাতে করে যারা ইংরেজি বোঝেন না তারা যেন এটাকে এখান থেকে অনুসরণ করতে পারেন। এবং এখানে অ্যাম ডায়াবেটিস সম্পর্কে তিনি যে কথাটি শুরুতেই বলেছেন, এই কথাটি বুঝলে ডায়াবেটিক রোগীর আর ডায়াবেটিস থাকবে না। সেটি হচ্ছে, "দ্য প্রবলেম উইথ হ্যাভিং ডায়াবেটিস ইজ ইউর মেটাবলিজম ক্যান নো লঙ্গার ডিল উইথ সুগার।" ডায়াবেটিস রোগটি হওয়ার মানে হলো যে আপনার দেহের বিপাক ব্যবস্থা এই আর চিনিকে ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারে না। চিনিকে অন্য কথায় সহ্য করতে পারে না। which becomes almost a poison, যেটা কিনা টাইপ 2 ডায়াবেটিক রোগীর জন্যে একটা বিষের মতন হয়ে যায়। একটু আগে আমাদের অপদার্থ ডাক্তার বললেন না যে শর্করা তো বিষ নয়। কিন্তু এইখানে একজন ডাক্তার যিনি টাইপ 2 ডায়াবেটিস সারিয়ে দেন রোগীদেরকে, ১০০ জনেরও বেশি জন রোগীর টাইপ 2 ডায়াবেটিস সারিয়েছেন। তিনি দাবি করলেন যে এই অ্যাম তাদের যখন ডায়াবেটিস হয়ে যায় তখন আসলে শর্করাটা তাদের জন্যে বিষ। Its consumption needs cutting back dramatically, এবং সেই কারণে এই শর্করা খাওয়ার যে পরিমাণ সেটা নাটকীয়ভাবে কমিয়ে ফেলতে হয়।
নাটকীয়ভাবে কমিয়ে ফেললে রোগীরা সুস্থ হতে শুরু করেন। তো আমি আপনাদেরকে এই প্রমাণটা দেখালাম। এইবারে চলুন কিটোজেনিক ডায়েট সম্পর্কে আপনারা শুনেছেন একটু আগে ডাক্তার আমাদের অপদার্থ সাহেব বললেন যে এটা হচ্ছে একটা ফ্যাড ডায়েট। এটা নিয়ে ফ্যাট ডায়েট মানে হচ্ছে যে এটা নিয়ে হঠাৎ করে একটু ক্রেজ তৈরি হয়েছে। সবাই খুব ঝাঁপিয়ে পড়ে করছে। গড্ডালিকা প্রবাহের মতন সবাই ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু কদিন পরেই এটাকে কেউ আর করবে না, এটাকে অনুসরণ করা হবে না। কারণ এটা তো আসলে বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু না। এটা একটা ফালতু একটা ধারণা। তো ফালতু একটা ডায়েট। সেজন্যে এটা নিয়ে কেউ আর আগ্রহী না। তো এখন আমি আপনাদেরকে আ সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির অত্যন্ত নামকরা একজন প্রফেসর, প্রফেসর ডমিনিক ডি অগাস্টিনো, তার একটি উপস্থাপনা থেকে দেখাবো যে তিনি কিটোজেনিক ডায়েটের সম্পর্কে বিজ্ঞানীদের যে গবেষণা এবং বিভিন্ন অসুখের ক্ষেত্রে এটিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বা এটার ব্যবহার যে বাড়ছে, সেই বিষয়ে গবেষণা যে হচ্ছে, সেই বিষয়ে কিছু কথা তিনি এখানে বলেছেন যা আমি আপনাদের সামনে এখন প্রমাণ আকারে উপস্থাপন করব। তো বড় স্ক্রিন করে নিলাম। এবারে শুরু করি। I just did a podcast, a pretty high profile podcast like a few days ago, and the previous person that went on said we know the ketogenic diet doesn't work and it's crap or something. So I just got motivated more towards kind of looking and delving into the research. So what I'll be তিনি বললেন যে কিছুদিন আগে তিনি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন এবং সেই পডকাস্টেই ওনার পূর্বে একজন স্পিকার, একজন বক্তা বলেছিলেন যে কিটোজেনিক আমরা জানি যে কিটোজেনিক ডায়েটটা কাজ করে না এবং এটা আসলে একটা আম ওই যেরকম কথা আপনারা আমাদের অপদার্থ সাহেবের মুখে শুনলেন সেরকম একটা কথা যে এটা আসলে কাজ করে না, এটা একটা ফ্যাড ইত্যাদি। তো তখন ডাক্তার প্রফেসর ডক্টর আম আ ডমিনিক ডি অগাস্টিনো তিনি ঠিক করলেন যে তাহলে বিষয়টা সম্পর্কে আমি একটুখানি দেখি যে আসলে এটা ফ্যাট ডায়েট কিনা, আসলে এটা সম্পর্কে লোকের গবেষণা বা আগ্রহ বাড়ছে কিনা, বিভিন্ন অসুখের চিকিৎসায় এটা কি ব্যবহার বাড়ছে কিনা, সে বিষয়ে তিনি দেখতে শুরু করলেন। talking about, I think it's important to, when you look at the validity of the ketogenic diet or you question it, to go to PubMed, because that's where your source of information should be to vet out what it works for and what it does not work for. In 19 তো তিনি বললেন যে কিটোজেনিক ডায়েটটা আসলে কাজ করে কি করে না এই বিষয়ে যদি আমরা সঠিক বা নির্ভরযোগ্য তথ্য পেতে চাই তাহলে এর সঠিক উৎস হচ্ছে পাবমেড, যেখানে এই পাবলিশড যত রিসার্চ পেপার আছে তার একটি ডাটাবেস সেখানে এই বিষয়ে যত গবেষণা হচ্ছে সেগুলো প্রকাশিত থাকে। ফলে সেখানে গিয়ে যদি আমরা কিটোজেনিক ডায়েট সম্পর্কে খোঁজ করি তাহলে জানতে পারবো যে এই ডায়েটটা নিয়ে আসলে কাজ হচ্ছে কিনা, বিজ্ঞানীরা ইন্টারেস্টেড কিনা। 1994, I was studying nutrition as an undergrad at Rutgers University, and Jim Abrams was on Dateline NBC. I remember seeing that when I was in nutrition courses and just thinking, not being very interested in it because I knew of the Atkins diet. Little did I know where my career was going to go. তো তিনি বললেন ১৯৯৪ সালে তিনি যখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছিলেন, তখন নাকি গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন, তখন আম জিম আব্রামস বলে যে ভদ্রলোক যিনি এই কিটোজেনিক ডায়েটটিকে আ খানিকটা জনপ্রিয়তার দিকে টেনে আনেন এই ১৯৯৩ সালে একটি আ এই যে 'ফার্স্ট ডু নো হার্ম' নামে একটি আম আ সিনেমা বা ডকুমেন্টারি ভিত্তিক সিনেমা করার মাধ্যমে যেখানে তার ছেলের আ কাহিনী তিনি উল্লেখ করেন। সেই কাহিনীতে দেখা যায় যে ছেলেটি যে ভয়ংকর রকম এপিলেপটিক সিজারে ভুগছিল, তার মানে ঘন্টায় কয়েকবার সিজার হতো। সেইরকম ছেলেকে কিটোজেনিক ডায়েটের মাধ্যমে তিনি একেবারে সুস্থ করে ফেলতে সক্ষম হন। তো তখন তিনি একজন চিত্র কিংবা প্রযোজক। তার টাকা-পয়সা ছিল অনেক। সুতরাং তিনি তখন ঠিক করেন যে এই অর্থ দিয়ে তিনি এই কিটোজেনিক ডায়েট সম্পর্কে মানুষকে অবহিত করবেন। তো ডাক্তার ডমিনিক ডি অগাস্টিনো সেই ভিডিও দেখে অ্যা তখন দেখেছিলেন এবং তিনি যদিও নিউট্রিশনের স্টুডেন্ট ছিলেন, তিনি এইটাকে সিরিয়াসলি নেননি। কারণ তিনি ভেবেছিলেন যে এটা তো কিটোজেনিক ডায়েট তো অ্যাটকিন্স ডায়েটের অ্যাম এর মতন। সুতরাং এটা তো ভালো কি করে হবে? তো আ সঙ্গে তিনি হেসে বললেন যে, আমি তখন জানতামও না যে ভবিষ্যতে আমি কি নিয়ে কাজ করব। কারণ উনি কিটোজেনিক ডায়েট নিয়েই প্রধানত এখন gবেষণা করেন। But that initiated a lot of research, including clinical trials and even basic science research. And I had to extend this. This was off the Johns Hopkins website. And just in 2023, and তো ওই যে সিনেমাটার কথা বললাম, এই যেটা দেখানো আছে, এইটা প্রকাশিত হওয়ার পরে দেখা গেল কিটোজেনিক ডায়েট সম্পর্কে অনেকেরই আগ্রহ বাড়ল, বিজ্ঞানীদের গবেষণার আগ্রহ বাড়তে থাকলো এবং ক্রমান্বয়ে কিটোজেনিক ডায়েট নিয়ে গবেষণা এগোতে থাকলো। প্রতি বছরই দেখা যাচ্ছে বেশি থেকে বেশিতর এই গবেষণা হচ্ছে কিটোজেনিক ডায়েট নিয়ে। I'm sure this will be even higher in 2024. There's
২০২৩ সালে উনি যে সার্চ করেছেন PubMed এ তাতে দেখা গিয়েছিল ৭২৬ টা পিয়ার রিভিউড পাবলিকেশন এই PubMed এ রয়েছে, যেগুলো ১ বছরের মধ্যে করা হয়েছে, যেগুলো কিনা এই কিটোজেনিক ডায়েটের উপর ভিত্তি করে করা। তার মানে বিজ্ঞানীরা সারা দুনিয়া ধরে অত্যন্ত আগ্রহের সঙ্গে কিটোজেনিক ডায়েট নিয়ে গবেষণা করছিলেন। একটা ডায়েট যদি ক্ষতিকর বলে প্রমাণিত হয় বা কোনো গবেষণায় দেখা যায়, তাহলে পরবর্তীতে এটা সম্পর্কে আগ্রহ বিজ্ঞানীদের তেমন থাকে না। কিন্তু এটা দেখাচ্ছে যে আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। এবং তিনিও যেটা বললেন যে ২০২৩ সালের উপাত্ত এটা, ২০২৪ সালে আরও বেশি গবেষণা হয়েছে নিশ্চয়ই। 726 peer-reviewed publications on the ketogenic diet. So when people say ketogenic diet was a fad, you don't hear about it anymore, I'm not sure what drives the Google Analytics, but I could tell you that as a scientific researcher, ketogenic diet research is exponentially increasing, and I তিনি বললেন, এই যে একটু আগে আমাদের অপদার্থের মুখে যেটা শুনেছিলাম, কেটোজেনিক ডায়েট একটা ফ্যাট ডায়েট। তো এইরকম কথা যারা বলেন, সেইরকম কথা শুনলে ডাক্তার ডমিনিক ডি অগাস্টিনো মনে করেন যে, এই লোকগুলো তাদের উপাত্ত আসলে কোথা থেকে পাচ্ছে? এ কি পাছার থেকে টেনে বার করছে কিনা? ওনার খানিকটা সেরকম সন্দেহ হয়। মানে এই উপাত্ত এটা তো PubMed এর মধ্যে রয়েছে। তারা কেন দেখতে পান না? আর গবেষণা যে মানে এরকম আ চিকিৎসা বিজ্ঞানের যেকোনো তথ্য জানার জন্য তো ১ম এই আমরা PubMed এ যাই। তো তাহলে এরা কেন দেখতে পায় না? কিটোজেনিক শব্দটা দিয়ে সার্চ করলেই তো এগুলো পাওয়া যায়। কেন তারা দেখতে পান না? কেন তাদের মনে হয় এটা ফ্যাট ডায়েট? for a variety of different reasons, mostly because it works. And it works আর এই ডায়েট সম্পর্কে যে আগ্রহ মানুষের বাড়ছে তার অনেক কারণ থাকতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এই ডায়েটটা কাজ করে। এই ডায়েটটা কার্যকর। তো যদি কার্যকর না হতো, যদি ভালো না হতো, যদি কারো ক্ষতি হতো বা ক্ষতিকর ডায়েট হতো তাহলে এটা নিয়ে বিজ্ঞানীরা আর এগোতেন না। কিন্তু গবেষণা বাড়ছে, আগ্রহ বাড়ছে, নির্দেশ করে এটা কাজ করে। works for a wide variety of applications, right? এবং এই ডায়েট আসলে একটা এই যে দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনে যেন জায়গা নেই। এতগুলো বিভিন্ন রকমের সমস্যার ক্ষেত্রে কেটোজেনিক ডায়েটের উপকারী ভূমিকা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এবং সেজন্যে আরও যত রোগব্যাধি আছে সেগুলোর ক্ষেত্রে কেটোজেনিক ডায়েট কি ভূমিকা রাখে সেগুলো নিয়ে গবেষণার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। তো এর মধ্যে টাইপ 1 ডায়াবেটিস রয়েছে। টাইপ 2 ডায়াবেটিসের কথা তো আমরা আগেই দেখালাম আপনাদেরকে। ক্যান্সারের ক্ষেত্রে রয়েছে এপিলেপসি, আলঝাইমার্স, পার্কিনসন্স, ওয়েট লস, টাইপ 2 ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মাইগ্রেন, কাবুকি সিনড্রোম, অ্যাঙ্গেলম্যান সিনড্রোম, গ্লুট ডেফিসিয়েন্সি সিনড্রোম, পিডিএইচ ডেফিসিয়েন্সি সিনড্রোম। আপনারা লিস্টটা পড়ে নিন। তো এই এতগুলো অসুখের জন্যে clinicaltrials.gov এর মধ্যে গিয়ে উনি মার্চ ১১, ২০২৪ সালে যে খোঁজ করেছিলেন, তাতে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই কতটা করে যে এই ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, অ্যাক্টিভ ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে সেটা দেখা যাচ্ছে এখানে। তো যেখানে এত আগ্রহ বিজ্ঞানীদের, সেটা একটা ফ্যাড। সেটা ক্ষতিকর। আহাম্মক আর কাকে বলে? Right? So I just did an analysis of clinicaltrials.gov of all the different applications here. And about like 10 years ago, I had the same slide and I had like size 32 font, right? Because it was like 5 applications, right? So I can't even fit উনি বললেন যে পূর্বেও তিনি এই স্লাইডটিকে ব্যবহার করেছেন এবং তখন কেটোজেনিক ডায়েট সম্পর্কে যেহেতু তখনও গবেষণা এত বাড়েনি, তখন উনার এই স্লাইডের মধ্যে মাত্র ৫ টা হয়তো রোগের নাম ছিল এবং তখন তিনি নামগুলোকে বড়, বড় করে দেখাতেন। আর এখন যেটা হচ্ছে যে স্লাইডে জায়গা হচ্ছে না। them all. So with epilepsy and seizure disorders, yeah, there's 77 clinical trials. So this is an area to keep your eyes on. There's rapidly emerging research on psychiatric disorders, largely funded by the Bazookies, and I'm super interested in this area of research. প্রফেসর ক্রিস পালমার এই যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েটের ব্যবহার, সেক্ষেত্রে চমৎকার সমস্ত কাজ করছেন এবং এটার সম্পর্কে ক্লিনিক্যাল ট্রায়াল এর সংখ্যা সাংঘাতিক বেড়ে গিয়েছে। আম বাজুকি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন এর অর্থায়ন করছে। কারণ বাজুকিদের এটা একটা পরিবারের নাম। তাদের ছেলে ম্যাট বাজুকি কিটোজেনিক ডায়েট করে যখন তার মানসিক রোগ থেকে সেরে গেলেন, তাদের প্রচুর অর্থ আছে। তারা ঠিক করলেন যে আমরা এই অর্থ দিয়ে আমার ছেলেটার মতন যে ছেলেগুলো, মেয়েগুলো এই মানসিক রোগে ভুগছে, তাদেরকে কিটোজেনিক ডায়েট করলে কি ভাবে উপকার হতে পারে সেই বিষয়ে গবেষণার জন্য এই অর্থ খরচ করব। তো বাজুকি ফাউন্ডেশন সেজন্য এই অর্থ খরচ করছে। প্রফেসর ক্রিস পালমার হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি আম ইউনিট তৈরি করছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি নিয়ন্ত্রিত একটি হাসপাতালে আসলে একটি তৈরি করছেন, ইউনিট তৈরি করছেন যেখানে কিটোজেনিক ডায়েট দিয়েই মানসিক রোগীদেরকে চিকিৎসা করা হবে। তো
আমরা শুনতে পাচ্ছি মানে কিটোজেনিক ডায়েট প্রত্যেকটা ক্ষেত্রে এত আগ্রহ বিজ্ঞানীদের। আর আমরা আমাদের দেশের অপদার্থের মুখের থেকে শুনতে পাচ্ছি যে এটা ফ্যাড। including bipolar, anxiety, depression, schizophrenia, things like anorexia, for example. So I can't even fit all the different things in here on the emerging research, but this is just a very, it's exciting to see that other organizations and universities are kind of engaging in this research, even for things like alcohol withdrawal syndrome. I was on the PhD committee of a student that was in Europe on alcohol withdrawal syndrome and also benzodiazepine withdrawal syndrome. So just emerging applications that I would have never ever thought of. এই কিটোজেনিক ডায়েট ব্যবহার করে যারা অ্যালকোহলে আসক্ত, তাদের আসক্তি কাটাতেও কিটোজেনিক ডায়েট ব্যবহার করে চমৎকার ফল পাওয়া গেছে। এবং বেনজোডায়াজেপিন নামে যে আরেকটি ওষুধ রয়েছে যেটিতে মানুষ আসলে আসক্ত হয়ে পড়ে, সেই ঔষধের আসক্তি থেকে মুক্ত করতেও মানুষকে কিটোজেনিক ডায়েট যে ভূমিকা রেখেছে, সে বিষয়ে গবেষণা চলছে। এবং ইতিবাচক ফল দেখা যাচ্ছে বলেই এই গবেষণা চালিয়ে নেয়া হচ্ছে। তো শুধু শারীরিক অসুখ যে তা নয়, আপনার মস্তিষ্কের যে অসুখ, মানসিক অসুখ যেটা, অ্যা শারীরিক অসুখ বলতে স্নায়ুর অসুখ তো সারাই। আমার এপিলেপসি তো সারিয়ে ফেলছে বা এপিলেপসি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে কিটোজেনিক ডায়েট। এ কথা তো সবাই স্বীকার করে। আর সঙ্গে এখন মানসিক রোগ যেগুলো ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া যেটাকে আমরা বলি বাংলায়, এই অসুখগুলোর ক্ষেত্রেও কিটোজেনিক ডায়েট দারুণ ফল দেখাচ্ছে। অথচ এটি ক্ষতিকর ডায়েট। এটি তো নির্ভরযোগ্য ডায়েট নয়। And I guess I could say, like, this or in the previous, so there was 500, roughly 500 clinical trials on clinicaltrials.gov, and about a quarter of them actually involved using a ketone supplement. And if you just তো এই যে গবেষণাগুলো তিনি দেখালেন সেখানে প্রায় 498 টা, তার মানে প্রায় 500 টি গবেষণার কথা তিনি এই আগের স্লাইডটিতে দেখিয়েছেন। তো এর মধ্যে কিছু অংশ আবার শুধু কিটোন, মানে খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যে কিটোন তৈরি করা দেহের মধ্যে প্রাকৃতিকভাবে, তার পরিবর্তে যদি বাইরে থেকে আমরা কিটোন খাই, বাইরে থেকে তৈরি করা কিটোন যদি খেয়ে নিই, তাহলে কি পরিবর্তন হয়, দেহের মধ্যে কি প্রভাব পড়ে, সেগুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করছেন। তো যাই হোক, আমি এরপরে আর আশা করি আপনাদেরকে আর দেখাতে হবে না যে কিটোজেনিক ডায়েট সম্পর্কে বিজ্ঞানীদের আগ্রহ আসলে আকাশ ছোঁয়া এখন। এটাই গবেষণার একেবারে কেন্দ্রবিন্দু। অথচ আমাদের দেশের বিজ্ঞ, নামকরা বড়, বড় হাজারটা ডিগ্রিধারী ডাক্তার জানে ঘোড়ার ডিম। কিটোজেনিক ডায়েট সম্পর্কে একে তো জানে না, এবং তারপরে এই উল্টোপাল্টা কথা এই সম্পর্কে না জেনে সাধারণ মানুষের মধ্যে প্রচার করছে। আর চ্যানেল 24 এর মতন চ্যানেল, তারাও কিন্তু এই গবেষণা করতে পারতেন। একজন ডাক্তারকে আনার আগে তার কথা বিভিন্ন জায়গায় যে তিনি আগেও কথা বলেছেন, সেই কথাগুলো শুনে কিন্তু একটু যাচাই-বাছাই করতে পারতেন। তাদের মধ্যে এরকম তথ্য সাধারণ মানুষের কাছে দেবার আগে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তারা তথ্যটাকে যাচাই করে দেখবেন যে এটা আসলে সত্য কথা কিনা। চ্যানেল 24 সেটা করেনি। শুধু চ্যানেল 24 কে বলব না, এরকম সময় নিউজ দেখলাম, এখন টিভি দেখলাম, এরকম প্রত্যেকটা টিভি চ্যানেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি, ইত্যাদি অসুখগুলো নিয়ে প্রচুর কথা বলেন, এবং এই যে এই আহাম্মকগুলোই কথাগুলো বলে, এবং তারা সর্বক্ষণ বলে যাচ্ছে কিটোজেনিক ডায়েট খারাপ, এটা খেলে এই হবে, সেই হবে। সাধারণ মানুষ হচ্ছে বিভ্রান্ত, সাধারণ মানুষ হচ্ছে প্রতারিত। ওই যে সজনে পাতা বিক্রি করে যেই লোক, সে যেমন প্রতারক, এই যে ডাক্তাররা, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অধিভূত যে হাসপাতালগুলো, তার যে ডায়াবেটোলজিস্ট ডাক্তাররা, তারাও ডায়াবেটিক রোগীদেরকে প্রতারণা করছেন। কারণ সঠিক তথ্য না জেনে তারা প্রথমত তাদেরকে তথ্য দিচ্ছেন। ডাক্তার হিসেবে সেটা করা তাদের কোনো অধিকার নেই। দ্বিতীয়ত তারা যে তথ্যটা সঠিক নয়, মিথ্যা, ভুল, সেই কথাকে সত্য বলে সাধারণ মানুষের মধ্যে প্রচার করছেন। কারণ তারা তো বড় ডাক্তার। তাদের কথা তো মিথ্যে কি করে হয়, তাই না? তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি নিয়ে আমি সাংঘাতিকভাবে অ্যাম অ্যা ক্ষেপে আছি। এবং ক্ষেপে না থাকার আসলে কোনো যৌক্তিক কারণ নেই। পুরো দেশ এই ডায়াবেটিস এবং মানে পুরো দেশটা আমার ভুগছে ইনসুলিন আধিক্যজনিত অসুখে, এবং যেই অসুখটা আ সবার মধ্যেই আসছে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবার কারণে, ঘন, ঘন কার্বোহাইড্রেট খাবার কারণে। আর কোথায় এরা এই কার্বোহাইড্রেট খাওয়াকে নিরুৎসাহিত করবে? সাধারণ মানুষকেও বলবে আপনারা কম করে খান। না খেয়ে পারলে খাবেন না। কোথায় সেটাকে উৎসাহিত করবে? তা না করে তারা টাইপ 2 ডায়াবেটিক রোগী, যার জন্য কার্বোহাইড্রেটটা আসলে পয়জন, তাকেও বলছেন যে আপনারা কার্বোহাইড্রেট কেন খাবেন না? আপনাদেরও কার্বোহাইড্রেট খেতে হবে তো। অথচ তার সপক্ষে কিন্তু কোনো প্রমাণ তাদের হাতে নেই।
কফি খাচ্ছি আর বারবার ঢেকুর আসছে। তো যাই হোক, আমার এই কথা ভিডিও দেখে আপনারা অনেকেই হয়তো আম মনে করবেন আমি একটু বেয়াদবি করছি। আমি আসলে বেয়াদবি করছি। কারণ আমি এই মানুষটাকে আর শ্রদ্ধা করি না। কারণ যখন আমার ভিডিও সম্পর্কে উনি জানতে পেরেছেন, দেখেছেন আমি এই বিষয়ে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে এসেছি। আমার কথা শুনে উনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উনার দরকার ছিল। আমাকে চ্যালেঞ্জ করে প্রমাণগুলো দেখে নেয়া উনার দরকার ছিল। কিন্তু তা না করে তিনি আমাকে উনার পেজ থেকে ব্লক করেছেন এবং এই বিষয়ে জানার যে আগ্রহ সেটার দিকে উনি খানিকটা পিঠ দেখিয়েছেন। যে এ ব্যাপারে জানার আসলে তার কোনো আগ্রহ নেই। প্রফেসর হয়ে গেছেন না, আর জানবেন কেন? উনি এখন যা বলবেন সেটাই হবে সত্য। আর সারা দুনিয়া জুড়ে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে যেটা পাচ্ছে সেটা নির্ভরযোগ্য নয়। আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিরকম একটা রাহুর গ্রাসের মধ্যে রয়েছে। এই বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আমি তো এখন দোয়া করি যেন এই অ্যাসোসিয়েশনটা উবে যায়। যেন এটা হাওয়া হয়ে যায়। যেন এটা বিলুপ্তি হয়। কারণ এই ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আসলে সাধারণ মানুষকে ডায়াবেটিক রোগে আক্রান্ত করার ব্যবস্থা করছে। কারণ খবর একটু পরপরই তথ্য দেয়। আমাদের তো মাঝে, মাঝেই একটু পরপরই খেতে হবে। দিনে ৭ বেলা খেতে হবে। সাধারণ মানুষ মনে করে এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা অভ্যাস। তারা ঠেসে সেরকম করে এবং ডায়াবেটিস আক্রান্ত হয়। তখন তাদের কাছে গেলে তারা বলে, "আপনার তো বাকি জীবনের জন্য অসুখ হয়ে গিয়েছে। সুতরাং এখন আপনাকে বাকি জীবন ওষুধ খেতে হবে।" মিথ্যা। সমস্ত মিথ্যা। আপনাদের সামনে আজকে আমি প্রমাণ দেখিয়েছি। তো আপনাদের পরিচিত যদি কেউ ডায়াবেটিক হন, তাহলে তাদেরকে এই আ তথ্যগুলো দেখাবেন। টাইপ 2 ডায়াবেটিক রোগ নিয়ে যারা ইনসুলিন নিচ্ছেন বা কোনো ঔষধের মাধ্যমে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করছেন, তারা ঝট করেই কিটো ডায়েট করতে শুরু করবেন না। কারণ আপনাদের কিছু নিয়ম মেনে করতে হবে। নিয়ম মানার সঙ্গে, সঙ্গে আপনাদের ঔষধ কমাতে হবে। তো যদি সেটা ঠিক মতন করা না হয় তাহলে বিপত্তির সম্ভাবনা আছে। সেজন্যে একজন চিকিৎসকের অধীনে আপনারা এই কাজটা করবেন। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগলে আমি আমার easyhealtheducation.com এই অ্যাম ব্যানারের মাধ্যমে আপনাদেরকে সেই সেবা আমি দিচ্ছি অনলাইনে এবং আপনারা যদি আমার চেম্বারে এসে দেখা করেন তাহলে চেম্বারে। তো আপনারা চট করে করবেন না। কিন্তু যাদের এখনো ঔষধ নির্ভরতা নয়, যারা শুধুই মাত্র মেটফরমিন খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন, অ্যাম যাদের রক্ত চিনি বেড়ে যাচ্ছে সম্প্রতি ধরা পড়েছে, যাদের দেহের মধ্যে ডায়াবেটিসের যে লক্ষণগুলো যেমন আঁচিল, ঘাড়ের মধ্যে চোখের উপরে কুঁচকিতে ছোট, ছোট আঁচিল তৈরি হয়। যদি দেখতে পান সেটা হয়েছে অথবা ঘাড়ের পেছনে বা কুঁচকিতে চামড়া খানিকটা কালো হয়ে গিয়ে, ত্বক কালো হয়ে গিয়ে খসখসে হয়ে গিয়েছে যদি দেখেন, তাহলে সেটা একটা লক্ষণ। যদি পুরুষদের অ্যাম এম ইরেকটাইল ডিসফাংশন দেখেন কেউ, অন্য কোনো লক্ষণ নেই। কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, আপনার ডায়াবেটিস হচ্ছে। মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে, আপনার ডায়াবেটিস হচ্ছে। উচ্চ রক্তচাপ আপনাকে ধরবে। যার উচ্চ রক্তচাপ হয়েছে তিনিও ডায়াবেটিসের আক্রান্ত হচ্ছেন। তো এই লক্ষণগুলো এই ছেলেদের মাথার এই পুরুষালি টাক হচ্ছে, আপনার ডায়াবেটিস হচ্ছে। মুখে ব্রণ, বয়স বেশি ২৬-২৭ এরকম বয়স অথচ মুখে একনি, ব্রণ। তার ডায়াবেটিস হচ্ছে। পুরুষ-মহিলা যেই হন, দুজনেরই এক্ষেত্রে ডায়াবেটিস হচ্ছে। আপনি মোটা, আপনার ভুঁড়িটা বড়, আপনার ডায়াবেটিস হচ্ছে। এবং সেখান থেকে আপনি বাঁচবেন কি করে? আপনি এই কিটোজেনিক ডায়েটের মাধ্যমে যদি ঔষধের উপর নির্ভরশীল না হন, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ যদি ব্যবহার না করেন, তাহলে নিশ্চিন্তেই কিটোজেনিক ডায়েট করতে পারেন। আর যদি সেটা নির্ভর করেন, তাহলে ডাক্তারের সহায়তা নিয়ে, পরামর্শ নিয়ে কিটোজেনিক ডায়েট করবেন। আরেকটা কথা বলে রাখি, কিটোজেনিক ডায়েট যারা রোজা করতে পারেন না, রোজা করতে গেলে যারা অসুস্থ হয়ে পড়েন, একেবারে মানে আসলেই অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি হতে হয়, এরকম টাইপের যাদের সমস্যা, তাদের জন্য কিটোজেনিক ডায়েট অনেক ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো সে কারণে যদি এইরকম সমস্যা কারো থেকে থাকে, তাহলেও কিন্তু আপনারা চট করে ঝাঁপিয়ে পড়বেন না। এ বিষয়ে চিকিৎসকের সহায়তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনার যে দৈহিক অবস্থা সেটা বুঝে তারপরে ঠিক করবেন কিনা। কিন্তু আপনাদের এইরকম মানুষের সংখ্যা আসলে হাজারে, ১০,০০০ এ ১ জন ২ জন হয়। সুতরাং এই সংখ্যাটা খুব বেশি নয়। যাই হোক, আশা করছি এই আলোচনা থেকে আপনারা খানিকটা উপকৃত হবেন এবং আপনার পাশে যদি আপনার ডায়াবেটিসের ডাক্তার যদি আপনাকে বলে যে কিটোজেনিক ডায়েট একটা ফ্যাড, তাহলে সঙ্গে, সঙ্গে তাকে ভিজিট না দিয়ে উঠে বেরিয়ে আসবেন। কারণ এই লোকটা আসলে আপনাকে কবরের দিকে ঠেলবে। আপনি ফি দিয়ে যদি অকাল মৃত্যু চান তাহলে বসে থাকুন। আর নয়তো ওইখান থেকে উঠে তাকে বলে আসুন যে আপনি আসলে টাইপ 2 ডায়াবেটিস রোগটা কি এটা সম্পর্কে ঘোড়ার ডিম জানেন। বলে হাসিমুখে বেরিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।